আমার স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আলোচনা দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তৃতীয় অধ্যায় জুড়ে তৃতীয় অধ্যায় জুড়ে প্রতিরোধ ও বিদ্রোহের কথা বলা হয়েছে। আসলে এখানে ইংরেজ শাসন এখানে বলতে আমি ভারতবর্ষের কথা বলছি। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে ইংরেজরা একটা বড় ধরনের পরিবর্তন আনে শাসন ব্যবস্থায়, বিশেষ করে ভূমি রাজস্ব ব্যবস্থায়। তারা প্রতিনিয়ত ভূমি বন্দোবস্ত করতে থাকে এবং রাজস্ব বৃদ্ধি করতে থাকে। তার ফলে কি হয়, শুধু নিম্ন স্তরের মানুষরা না, সঙ্গে কিছু জমিদার বর্গ তাদের ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে ক্ষতিগ্রস্ত হয়। নিম্ন শ্রেণীর মধ্যে আমরা কৃষক যে শ্রেণী, উপজাতি, আদিবাসী শ্রেণীর মানুষদের দেখি, যারা ইংরেজ প্রবর্তিত এই ভূমি রাজস্ব ব্যবস্থা, কর ব্যবস্থা, শুধু কর নয় উপকরও ছিল এর মধ্যে, সেই ব্যবস্থার বিরুদ্ধে তারা কি করে, প্রতিবাদ করে, বিদ্রোহ করে। যেমন কিছু বিদ্রোহর নাম বলবো আমি: চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল, ভিল, মুন্ডা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, এরকম অনেক বিদ্রোহ সে সময় গড়ে ওঠে। তো এই বিদ্রোহগুলির বৈশিষ্ট্য বিশ্লেষণ হবে, কারণ দেখা যায় যে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি মোটামুটি এক হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে পার্থক্য ছিল। তো এই পার্থক্য নিয়ে সেই বিদ্রোহগুলির বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ চলবে। তবে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের শুরু, যেটা অরণ্য আইন নিয়ে, ঔপনিবেশিক অরণ্য আইন বা ভারতীয় অরণ্য আইন নিয়ে। সঙ্গে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব সম্পর্কে সুস্পষ্ট ধারণা। শব্দগুলি মানে মোটামুটি এক হলেও সূক্ষ্ম পার্থক্য আছে, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। আচ্ছা, ঔপনিবেশিক অরণ্য আইন কী বা ভারতীয় অরণ্য আইন কী? অরণ্য আইন প্রণয়নের কারণ কী, উদ্দেশ্য কী ছিল ইংরেজদের? এই অরণ্য আইন প্রণয়নের ফলে এই অরণ্যের সাথে যুক্ত যে মানুষেরা যারা ছিলেন, কৃষক সম্প্রদায়, উপজাতি বা আদিবাসী সম্প্রদায়, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, তাদের প্রতিক্রিয়া কী ছিল, এটা নিয়ে আলোচনা হবে। তো অরণ্য আইন কী? ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে ইংরেজ সরকার কি করে, ভারতের এই অরণ্যভূমির ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করার জন্য কয়েকটি ধাপে কতগুলি আইন প্রণয়ন করেন। কয়েকটি ধাপে কেন বলছি, 3টি ধাপে এই অরণ্য আইনটি প্রবর্তিত হয়। প্রথম অরণ্য আইন 1865 সালে, দ্বিতীয় অরণ্য আইন 1878 সালে এবং শেষে আরেকটি অরণ্য আইন তৈরি হয়, সেটি হচ্ছে 1927 সালে। এই আইনগুলি পরপর আমি কি বলে দিচ্ছি, তারপর আমি আলোচনা করব যে এই আইন প্রবর্তনের ইংরেজদের উদ্দেশ্য কী ছিল, তারা কেন এই আইন জারি করলো। আচ্ছা, ভারতের অরণ্য আইন ব্যাপারে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন কে বলতো? প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড ডালহৌসি 1855 সালে। ভারতের বনসম্পদের আইন, ভারতীয় বনসম্পদের সনদ নামে তিনি একটি আইন জারি করেছিলেন। এই আইনে ভারতীয়দের কাঠ সংগ্রহ করা বা কাঠ ব্যবসা করার ব্যাপারে বিধিনিষেধ আনা হয়। যাই হোক, যে অরণ্য আইন নিয়ে আমাদের আলোচনা, সেটি হলো 1865 সালে প্রথম ভারতীয় অরণ্য আইন। এটি তৈরি হয়েছিল বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডেট্রিক ব্র্যান্ডিসের রিপোর্ট অনুযায়ী। এই আইনে বলা হচ্ছে, এই আইন অনুসারে কি হয়, ভারতীয়দের এই বনভূমি থেকে ভারতীয়দের অধিকারকে নস্যাৎ করে দেওয়া হয়, খর্ব করে দেওয়া হয় এবং এই অরণ্যভূমিটি ইংরেজদের তথা ব্রিটিশ সরকারের সম্পত্তি বলে ঘোষণা করা হয়। এই আইনের মধ্যেও সংশোধন করা হয় 1878 সালে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইনে। এই দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন অনুযায়ী অরণ্য অঞ্চলকে 2টি ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে সংরক্ষিত আর এক হচ্ছে সুরক্ষিত। সংরক্ষিত আইন অনুযায়ী বনভূমির পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব, পুরো ক্ষমতা সম্পূর্ণরূপে রাষ্ট্রের হাতে চলে আসে। এবার থেকে সরকার তথা ইংরেজ সরকার পুরো বনভূমির ওপর নিয়ন্ত্রণ জারি করবে। সুরক্ষিত আইন অনুযায়ী স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তারা সেখানে পশুচারণ করতে পারবে এবং কাঠও সংগ্রহ করতে পারবে, কিন্তু
বড় কোনো গাছ তারা কাটতে পারবে না। বড় গাছ কাটার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হলো। এরপরে 1927 সালে তৃতীয় ভারতীয় অরণ্য আইন জারি করা হয় এবং এই আইন অনুযায়ী অরণ্য অঞ্চলকে 3টি অংশে ভাগ করা হয়: সংরক্ষিত আইন, সুরক্ষিত আইন এবং গ্রামীণ অরণ্য আইন। তৃতীয় ভারতীয় অরণ্য আইনে যে নতুন বিষয়টা উঠে আসে সেটি হলো যে অরণ্যকে কেন্দ্র করে কোনো স্থানীয় মানুষ যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, মানে ইংরেজদের নজরে যদি কোনো স্থানীয় ব্যক্তি, কোনো বাসিন্দা, উপজাতি, আদিবাসীদের কথা বলছে, তারা যদি কোনো অপরাধমূলক কাজ করে, গাছ কেটে ফেলে বা কিছু ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ইংরেজরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তো ইংরেজদের এই আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? নানা রকম কারণ ছিল। আইন প্রণয়নের নানা রকম কারণ ছিল। তোমরা শুধু মাথায় রাখবে যে ইংরেজরা এখানে যাই নিয়ম নীতি জারি করবে, সে ভূমি ব্যবস্থা হোক বা যা কিছু, শাসন ব্যবস্থার ক্ষেত্রে যাই কিছু, তারা শুধু নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে এগুলো নিয়মগুলি জারি করতেন। তো যাই হোক, আইন প্রণয়নের প্রথম যে কারণটি সেটি হচ্ছে যে ইংল্যান্ডে জাহাজ নির্মাণ করা বা বড় বড় প্রাসাদের জন্য আসবাবপত্র, তো বিভিন্ন কাজের জন্য তাদের প্রচুর কাঠের প্রয়োজন ছিল। ভারতবর্ষের এই অরণ্য সম্পদকে ব্যবহার করার জন্য তারা আইন প্রণয়ন করেছিল। দ্বিতীয়ত, লর্ড ডালহৌসির কথা আমি প্রথমেই বলেছি, তিনি প্রথম অরণ্য আইনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তার কারণ তিনি 1853 সালে ভারতের রেলপথের সূচনা করেন। এই রেলপথ নির্মাণের জন্য, স্লিপারের জন্য এবং আরও অন্যান্য কাজের জন্য প্রচুর পরিমাণে শক্ত কাঠের প্রয়োজন ছিল। সেই জন্য এই অরণ্য সম্পদকে ব্যবহার করার জন্য তার অরণ্য আইন দরকার ছিল। আরেকটি কারণ হচ্ছে যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে তাদের প্রশাসনিক ভবনও গড়ে ওঠে। সেই প্রশাসনিক ভবন নির্মাণের জন্য প্রচুর কাঠের প্রয়োজনও ছিল। আরেকটি কারণ হচ্ছে আমোদ প্রমোদ। ব্রিটিশ কর্মচারী তথা দেশীয় যে রাজন্যবর্গ যারা ছিলেন, ব্রিটিশ কর্মচারী এবং দেশীয় রাজন্যবর্গ, তারা শিকার পছন্দ করতেন। তো একটা বিস্তীর্ণ অরণ্যভূমি তাদের জন্য সংরক্ষিত থাকবে, যেখানে তারা আমোদ প্রমোদ শিকার করতে পারে। আরেকটি কারণ হচ্ছে ব্রিটিশ সরকার বিস্তীর্ণ অরণ্যভূমিকে নিজের কর্তৃত্বের মধ্যে আনতে চেয়েছিল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। কিভাবে? এই বিস্তীর্ণ অঞ্চল, এখানে যারা বাস করতেন, যেসব উপজাতি, কৃষকেরা, আদিবাসীরা, তারা এই দুরূহ জঙ্গলকে, গহীন জঙ্গলকে তারা সাফাই করে তারা সেখানে চাষের জমি নির্মাণ করেছিল। সেই জমিতে তারা চাষ করত। সেই চাষের জমি থেকে তারা রাজস্ব আদায় করতে পারবে বলেই এই বিস্তীর্ণ অরণ্য অঞ্চলকে তারা অরণ্য আইনের আওতাতে আনে। এর ফলে কি হয়? এতগুলো কারণে অরণ্য আইন জারি হয় এবং সেটা সেখানকার স্থানীয় জনগণদের ওপর প্রয়োগ করা হয়। এর ফলে সেখানকার উপজাতি যারা ছিলেন, কৃষক শ্রেণী যারা ছিলেন, আদি বাসিন্দা যারা ছিলেন, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত, এই অরণ্যে যারা বাস করতেন, অরণ্যচারী যারা ছিলেন, আদিবাসী সমাজ, তারা জঙ্গল পরিষ্কার করে অসম্ভব কায়িক পরিশ্রমের মাধ্যমে সেই বন্ধুর জমিকে চাষযোগ্য করেছিল এবং সেখানে তারা ঝুম চাষ করত। ঝুম চাষ করে তারা জীবিকা নির্বাহ করত। এই অরণ্যভূমি তাদের দখলে, ইংরেজদের দখলে চলে গেলে তারা সেই কাজ থেকে তারা বঞ্চিত হয়। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু তারা চাষ করতো না, এই অরণ্যই ছিল তাদের এই অরণ্য তাদেরকে বাঁচিয়ে রেখেছিল সমস্ত দিক থেকে। তারা অরণ্যকে পূজাও করতো। অরণ্যের ফলমূল খেয়ে, শিকার করে, কিছুটা অর্থে চাষবাস করে তারা কি করত? জীবিকা নির্বাহ করত। তো অরণ্য পুরোপুরি ইংরেজদের দখলে চলে গেলে তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়। অরণ্য আইনের ফলে একটি বিরাট অংশ ইংরেজদের সংরক্ষিত হয়। তার ফলে আদিবাসী সমাজ, এই জঙ্গলের সাথে জড়িয়ে থাকা সমস্ত মানুষ গৃহহারা হয়, জমি হারা হয়। তার উপর তাদের চাষযোগ্য জমির ওপর ইংরেজরা নতুনভাবে রাজস্ব নীতি জারি করে, রাজস্ব আদায় করা শুরু করে। শুধু ইংরেজরা শোষণ করেছে তা নয়, তার পাশাপাশি ছিল বহিরাগত কিছু মহাজন শ্রেণী, যারা এই অরণ্যবাসী মানুষদেরকে নানা দিক থেকে শোষণ করত। তার পাশাপাশি ইংরেজরা যখন এদের ভূমিতে ঢুকে পড়ে, জঙ্গল ভূমিতে অরণ্যভূমিতে যখন ঢুকে পড়ে, ইংরেজদের একটি শাখা বলো বা যাই বলো,
এটা ধর্মান্তরিত করার চেষ্টা চলছিল। খ্রিস্টান ধর্মে এই আদিবাসী সমাজকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার একটা প্রবণতা চলছিল। স্বভাবতই এই সহজ সরল মানুষেরা অনেক দিন ধরে এই জিনিসগুলো সহ্য করে আসছিল। তারপর একটা সময় হয়ে দাঁড়ালো যে তারা আর এটা সহ্য করতে পারলো না, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেল। তখন তারা কি করলো? এর বিরোধিতা করলো, তারা বিদ্রোহ করলো। এই বিদ্রোহগুলোর মধ্যে আমরা দেখি সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ ইত্যাদি। এই বিদ্রোহগুলো নিয়ে আমরা আলোচনা করব পরপর এবার থেকে। তার আগে আরেকটা জিনিস নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব সম্পর্কে একটু ধারণা তৈরি করি। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব শব্দগুলির মানে একই মনে হতে পারে, কিন্তু এই শব্দগুলির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন বিদ্রোহ বলতে বোঝায় নির্দিষ্ট অঞ্চলের কোনো ব্যবস্থাপনা বা কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ বা বিরোধিতা। অর্থাৎ প্রচলিত কোনো ব্যবস্থা যদি জনগণকে দীর্ঘদিন ধরে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে রাখে, তাহলে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, রাগ, অসন্তোষ জমতে থাকে এবং একটা সময়ের পরে মানুষ তার প্রতিবাদ বা বিরোধিতা করে। এটাকেই বিদ্রোহ বলা হয়। যেমন সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ ইত্যাদি। এবার বলি অভ্যুত্থান কাকে বলে। অভ্যুত্থান বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে যা দীর্ঘদিন ধরে চলে আসছে তার বিরুদ্ধে সে নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট জনগোষ্ঠীর সম্মিলিত সংগ্রাম শুরু করাকে অভ্যুত্থান বলে। অর্থাৎ কোনো বিরোধিতা বা বিদ্রোহের জন্মকে অভ্যুত্থান বলা হচ্ছে। যেমন সিপাহী বিদ্রোহ ও নৌ বিদ্রোহের সেনা অভ্যুত্থান, যেমন ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তের অভ্যুত্থান, জাতীয়তাবাদের অভ্যুত্থান ইত্যাদি। আচ্ছা, এবার বিপ্লব কি? বিপ্লব কথার অর্থ হলো হঠাৎ করে বিরাট পরিবর্তন, কোনো কিছুর আমূল পরিবর্তন। অর্থাৎ বিপ্লব বলতে বোঝায় এমন কোনো ঘটনা বা বিদ্রোহ বা আন্দোলনকে যার ফলে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির ক্ষেত্রে আমূল পরিবর্তন। যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব ইত্যাদি। আবার যখন কোনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত কোনো গোষ্ঠীকে অপসারণ করা হয়, তখন তাকে কুদেতা বলা হয়। তাহলে বুঝতে পেরেছো বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কাকে বলে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা এখানেই শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমরা বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করব।